বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রথম মন্ত্রিসভায় কঠোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বাজার মনিটরিংয়ে বিশেষ গুরুত্ব। ইউরোপে যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরে আলোচিত সমন্বয়ক মাহাদি হাসানকে আটক। দেশে ফেরার পর শাহজালালেও করা হয় জিজ্ঞাসাবাদ। নেট দুনিয়ায় আলোচনা তুঙ্গে। দায়িত্ব নিয়ে অ্যাকশনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। নকল ও প্রশ্নফাঁসের বিরুদ্ধে দিলেন কড়া হুঁশিয়ারি। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকভাবে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি। একের পর এক খুলছে আওয়ামী লীগের কার্যালয়। ব্যানার টানিয়ে দলীয় পতাকা উত্তোলন। বরিশালে একদিনে জামিন পেলেন কার্যক্রম স্থগিত দলের 3 নেতা। হঠাৎ রাজধানীর বাজারে লাগামহীন ফলের দাম। সবজি, মাছ, মাংস মিলছে না স্বস্তি। রমজানে অস্থিরতা বাড়ার শঙ্কা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে 180 দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার কথা হয়েছে। বুধবার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিষয়ে নানা তথ্য দেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি জানান, 180 দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার। এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এছাড়া রমজানে যেন স্বস্তিদায়ক পরিবেশ থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গণমাধ্যম কমিশনের প্রস্তাব নিয়েও কাজ করা হবে। বৈঠক বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা যেন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে সে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা 3টায় সচিবালয়ের 1 নম্বর ভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা 12:35 সরকার প্রধান ওই ভবনে নিজ দপ্তরে পৌঁছান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার বিকেল 3:40 ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে ইমিগ্রেশনে এলে পুলিশের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায় তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকও করা হতে পারে। বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহাদি বলেন, আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাবো। এখানে আমাকে প্রায় 40 মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে। এদিকে তার স্ত্রী দাবি করা এক যুবতীর জবানবন্দিতে 5 মাস আগে কন্ট্রাক্ট ম্যারেজ করে তার বিদেশ যাত্রার প্রস্তুতি শুরু হয় বলে জানা গেছে। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভোল্ট জাম্প দিতে হবে। 2001 সালে দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলো চলে গেছে, আর পুনরাবৃত্তি হবে না। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। আমাদের প্রতিযোগিতা করতে হবে বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা ব্যাকডেটেড কোনো এডুকেশন নিয়ে থাকতে পারবো না। এডুকেশন এখন কোনো ডোমেস্টিক কমোডিটি না, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কমোডিটি। আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এই সব কিছু ব্যবহার করতে হবে। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে। ডিজিটাল লিটারেসি লাগবে। তিনি কারিকুলাম সম্পর্কে বলেন, কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে। পাশাপাশি এমপিও ভুক্তির ক্ষেত্রে কোনো দুর্নীতি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। গ্রেপ্তারের 9 মাস পর রাজনৈতিক মামলায় বরিশাল 5 আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ সহ 3 আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা জিয়ারো হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে। জিয়ারো হুমায়ুন কবির বলেন, বুধবার জেবুন্নেসা আফরোজ সহ 3 জনকে জামিন দিয়েছেন আদালত। গণঅভ্যুত্থান পরবর্তী 2025 সালে 17 মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। পরবর্তীতে তাকে বরিশালে অন্তত 6টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন্নেসা।
অন্যদিকে মাহমুদুল হক খান মামুনকে 2025 সালের 20 মে সকালে ঢাকার নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এছাড়া 2015 সালের 18 জুন রাতে বরিশাল নগরীর সাগরদিঘি খালপাড় এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জসিমকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। দীর্ঘদিন কারাবাসের পর চলতি বছরের 22 জানুয়ারি জসিমের জামিনে মুক্তি পেলেও তাকে কারাগারের গেট থেকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। জসিম একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি। রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর কাঁচাবাজারে ফল, সবজি, খেজুর, ছোলা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে ইফতার ও সেহরি পণ্য ঊর্ধ্বমুখী। এতে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। তাদের আশঙ্কা রমজানের শুরুতে নিত্য পণ্যের দাম আরও বাড়তে পারে। রাজধানীর কারওয়ান বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা বেড়েছে। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 70 টাকায়, যা গত সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা। কাঁচাবাজারে মুরগির দামও বেড়েছে। বর্তমানে সোনালী মুরগি কেজি প্রতি 300 টাকা থেকে বেড়ে 340 টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের মাংসের দাম। এদিকে বাজারে লেবু, কাঁচামরিচ, টমেটো, শসা ও ধনেপাতার মতো ইফতার সামগ্রীর দামও বাড়তি। এক হালি লেবু এখন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়, গত সপ্তাহে যা ছিল 60 থেকে 100 টাকা। এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 180 থেকে 240 টাকায়, আগে যা ছিল 140 থেকে 180 টাকা। টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 থেকে 80 টাকায়, গত সপ্তাহে যা ছিল 30 থেকে 60 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়, এক সপ্তাহ আগে যা ছিল 60 থেকে 80 টাকা। এছাড়া শসা ও ধনেপাতার দামও কেজি প্রতি 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। সব মিলিয়ে রমজানে নিত্যপণ্যের দাম বাড়তি থাকবে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর রয়েছে লাইভ পাতায়। এরপরে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। এই খবরে বলা হচ্ছে মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই খবর রয়েছে দুপুরবেলা তিনি 12:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছান এবং তারপর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। কি ঘটেছে মন্ত্রিসভার বৈঠকে প্রথম দিন, কি কি তৎপরতা ছিল, সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কাদির কল্লোল। কাদির, স্বাগত আপনাকে। আজ নতুন সরকারের প্রথম দিন, কেমন গেল, কি কি করলো নতুন সরকারের সদস্যরা, মন্ত্রীরা? আজকে যেটা তারা শুরু করেছেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী এবং তারপর মন্ত্রিপরিষদের সদস্যরা সেখানে ফুল দিয়ে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়েছেন। এরপর তারা ফিরেছেন মন্ত্রণালয়গুলোতে। তো মন্ত্রণালয়গুলোতে স্বাভাবিকভাবেই মন্ত্রীরা, নতুন সরকারের নতুন মন্ত্রী গেছেন, তাদেরকে কর্মকর্তা কর্মচারীরা শুভেচ্ছা জানিয়েছেন। তারপর তারা কথাবার্তা বলেছেন, সাংবাদিকদের সাথেও মন্ত্রীরা প্রায় সব মন্ত্রী কথাবার্তা বলেছেন। প্রধানমন্ত্রী 12:30টার দিকে সচিবালয়ে পৌঁছেছেন। বিকেল 3টার দিকে উপদেষ্টা মন্ত্রিপরিষদের বা মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার নেতৃত্বে। তো যেটা হয়েছে যে সেই বৈঠকের পর যারা উপস্থিত ছিলেন তাদের কেউ কেউ জানিয়েছেন যে এটি ছিল একটি প্রথম দিনের বৈঠক, সৌজন্যমূলক, সেইভাবে আলোচ্য সূচি ধরে কোনো কিছু আলোচনা হয়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা জাহিদুর রহমান তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে বিএনপির একটি পরিকল্পনা আছে 180 দিনের, এটা আগেই করা ছিল, তারা সেই পরিকল্পনাটা তুলে ধরবেন। তো যেটা বিষয় হচ্ছে যে আগে করা ছিল বলতে নির্বাচনের আগেই তারা যদি ক্ষমতায় আসেন প্রথম 180 দিন কি করবেন, তেমন কোনো পরিকল্পনা করে রেখেছিলেন? বিএনপির সূত্রগুলো বলছে যে তাদের সরকারে গেলে কি কি করবেন, প্রথম 180 দিনে কি করবেন, এ ধরনের তাদের কিছু পরিকল্পনা করা আছে। তারা যেমন তাদের কি বিষয় ছিল তাদের, বা কোন খাত বা ক্ষেত্রগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে জানা গেছে কি? যেটা তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করা, এটিকে তাদের বড় প্রায়োরিটি। বিএনপির মহাসচিব এবং এখন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তারা বলছেন যে এখন সরকারের সামনে 3টি বড় চ্যালেঞ্জ তাৎক্ষণিক। সেটা হচ্ছে যে কাল থেকে রমজান শুরু হচ্ছে, সো রমজানে দ্রব্যমূল্য পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখা, মানুষের নাগালের ভিতরে রাখা, সেটিকে তারা প্রথম অগ্রাধিকার দিচ্ছেন। এরপর বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, এগুলো যেন সরবরাহটা ঠিক থাকে, উৎপাদন এবং সরবরাহ, সেটা তাদের 2 নম্বর অগ্রাধিকার। এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, তত্ত্বাবধায়ক সরকারের সময় তো মূল সমালোচনা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, তো সেই জায়গাটাকে তারা গুরুত্ব দিচ্ছেন। তো এখন তাৎক্ষণিকভাবে তারা এই বিষয়গুলো
তুলে এবং তারা ধরতেন। দায়িত্ব নেওয়ার ঠিক পরদিনই রোজা শুরু হতে যাচ্ছে, রোজা শুরু হতে চ্যালেঞ্জ যাচ্ছে। হবে তাদের জন্য। এবং প্রধানমন্ত্রী যে ভাষণ দেবেন সেখানেও বিএনপি সূত্রগুলো যেটা বলছে যে ওই যে তাদের পরিকল্পনার কথা, তাদের চ্যালেঞ্জের কথা, সেগুলো তিনি তুলে ধরবেন মানুষের। যেটা বিএনপি নেতারা বলছেন যে তাদের উপরে যেহেতু জুলাই গণ অভ্যুত্থানে মানে একটা দীর্ঘ শাসনের, আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের পর প্রথম নির্বাচনে এই সরকার, ফলে মানুষের প্রত্যাশাটা অনেক, সেই জায়গাটাতে অ্যাড্রেস করা, সে ধরনের একটা ইঙ্গিত আসবে প্রধানমন্ত্রীর মানে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। এখন কাদির, প্রধানমন্ত্রী ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। প্রথম দিনটিতে অর্থাৎ শপথ গ্রহণ, মন্ত্রিসভা সংসদ সদস্যরা শপথ নেন, প্রথম দিনটিতে কিন্তু নানান রকম আলোচনা এবং সেখানে নানান রকম টানাপোড়েন দেখা গেছে এবারে নির্বাচনে যারা বিভিন্ন প্রতিপক্ষ হিসেবে যারা অবতীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে। ফলে সেটি নিয়ে আসলে এখন পর্যন্ত কি আলোচনা রয়েছে, কি জানা যাচ্ছে? যেটা হয়েছে কি, শপথ অনুষ্ঠান যেটা হয়েছে, মানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের যে শপথ অনুষ্ঠান, সেটা দেখা গেছে যে এবার জামায়াতে ইসলামী এবং তাদের যে 11 দলীয় জোট আছে, তাদের যারা এমপি হয়েছেন বা সংসদ সদস্য হয়েছেন তারা বয়কট করেছেন। তো এটি একটি রাজনীতিতে বড় আলোচনার বিষয়, যে পুরনো সেই রাজনীতির সংস্কৃতি যেটা আগে ছিল, যে আগে যেটা ছিল বিএনপি আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী, তো সেখানে বিএনপি জয়লাভ করলে আওয়ামী লীগ সেই শপথ অনুষ্ঠানে থাকতো না, আওয়ামী লীগ জয়লাভ করলে বিএনপি সেই শপথ অনুষ্ঠানে থাকতো না, তারই ধারাবাহিকতা শুরু হচ্ছে কিনা, এই ধরনের একটা আলোচনা রাজনীতিতে কিন্তু মানে ছিল এবং এখনও আছে। তো অবশ্য যদিও জামায়াতের নেতারা বলছেন যে বিএনপি যেহেতু সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে মানে ওত করেনি বা শপথ নেয়নি, মানে 180 দিনের যে একটা বিষয় আছে, যে 180 দিন এই সংসদ মানে সংবিধান সংস্কারের জন্য কাজ করবে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে, যেটা আগে জাতীয় ঐক্যমত্যের কমিশনের যে আলোচনাগুলো ছিল আলোচনাতে এসেছিল, যদিও বিএনপির কিন্তু এটাতে আগে থেকেই মানে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল। তো এই বিষয়টা আলোচনায় আছে যে তাহলে বিএনপি শপথ নেয় নাই কিন্তু জামায়াত ইসলামী বা তার জোটের যারা আছে তারা শপথ নিয়েছে, তাহলে কি দাঁড়ায়, কোনো জটিলতা হয় কিনা, সেটা একটা আলোচনার বিষয় আছে রাজনীতিতে। তবে যেটা হচ্ছে যে বিএনপি নেতারা বলছেন যে তারা এই বিষয়টাতে এখনই মানে এটি সংবিধানে নেই, সংবিধানে থাকলে একটা বিষয় ছিল, সে কারণে তারা শপথ নেননি, এই বিষয়টা আলোচনায় আছে। আর যেটা বিষয় হচ্ছে, আরেকটি বিষয় আলোচনায় আছে যে এই সরকারের মন্ত্রিসভায় নতুন, বেশিরভাগই নতুন দেখা যাচ্ছে 41 জন নতুন সদস্য হিসেবে। যদিও তারা বলেছিলেন যে সরকার কাঠামোটা ছোট হবে, অনেকগুলো মন্ত্রণালয় একখানে করে তারা 25টি মন্ত্রণালয়ে নিয়ে এসেছেন, কিন্তু 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী, তাদের বড় অংশই নতুন। এবং উপদেষ্টা হিসেবে যাদেরকে রাখা হয়েছে তাদের মধ্যে মন্ত্রী পদমর্যাদা, প্রতিমন্ত্রী পদমর্যাদার লোকরা রয়েছেন, ফলে সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 60 জনে গিয়ে ঠিক আছে। এটা বড় অংশই হয়েছে, মানে মনে হচ্ছে যে আগের যেরকম ধারাবাহিকতা ছিল তার চেয়ে এবার দেখা যাচ্ছে যে মন্ত্রিসভায় মানে মন্ত্রী পরিষদের সদস্যদের সংখ্যা অনেক বেশি। এখানে একটা বিষয় যেটা আলোচনায় আসছে যে মন্ত্রী পরিষদে নতুন আছে সেটা আলোচনায় আছে। আরেকটা ব্যতিক্রম হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এখানে মানে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান, যেটা নিয়েও আলোচনা আছে যে এটি কেন বা কি, নানান ধরনের প্রশ্ন, নানান আলোচনার জন্ম দিচ্ছে, এই বিষয়গুলো রয়েছে। আর প্রথম দিনে মূলত মন্ত্রীরা তাদের কর্মক্ষেত্রে গেছেন, পরিচিত হয়েছেন, কথাবার্তা বলেছেন, সাংবাদিকদের সাথে কথাবার্তা বলেছেন, শুভেচ্ছা বিনিময় এর মধ্যেই সীমাবদ্ধ ছিল আর কি। আচ্ছা, আপনি বলছিলেন অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টা পদমর্যাদার একজন ব্যক্তি, তিনি এই সরকারে মন্ত্রী হিসেবে এসেছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এখন দায়িত্ব পালন করছেন খলিলুর রহমান। ঠিক এই বিষয়টি অনেকেই মানে বিস্ময়ের সঙ্গে গ্রহণ করেছেন রাজনৈতিকভাবে, অর্থাৎ দল হিসেবে বিএনপি বা অন্যান্য যারা রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট, তাদের কাছে বিষয়টা কি বিস্ময়ের বা সারপ্রাইজ ছিল কিনা, তারা কিভাবে দেখছেন? আসলে বিএনপির পক্ষ থেকে সেভাবে কিছু বলা হচ্ছে না, আনুষ্ঠানিকভাবে বলা না হলেও, আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে না, কিন্তু যখন কথা বলতে যাচ্ছি তখন মনে হচ্ছে যে তারাও বিষয়টা মানে তাদের মধ্যে এক ধরনের বিষয় কাজ করছে যে কি ঘটনাটা, সেটি একটা বিষয় যেমন আছে, এটি কিন্তু বেশ আলোচনা সমালোচনাও তৈরি করেছে। এমনকি বিরোধী দল
বিএনপি মানে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন যে জোট, সেখানে যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যে নেতা নাহিদ ইসলাম, তিনি কিন্তু একটা মন্তব্য করেছেন গতকালই। 11 দলীয় জোটের নেতারা বৈঠক করার পরে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং কি হয়েছে এরকম একটা বোঝা যায় মানে এই মন্ত্রিসভায় তাকে নেয়ার, খলিলুর রহমানকে নেয়ার বিষয়টাতে তিনি বলেছেন। তো এই আলোচনাগুলো আছে, এটা বিএনপির জন্য এক ধরনের বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে এই একটা বিষয়। এছাড়া অন্য যে মন্ত্রিসভার সদস্যরা আছেন তাদেরকে ঘিরে যে তাদের একটা বড় অংশ নতুন, তরুণ আছে একটা বড় অংশ, প্রবীণও আছেন কয়েকজন, অনেকে বাদ পড়েছেন সেটিও আছে। আবার উপদেষ্টা যে করা হয়েছে প্রধানমন্ত্রীর, এটিও একটা পুরনো আদলে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়টাই মূল ক্ষমতার কেন্দ্র হয়ে মানে উঠতে পারে, এই ধরনের আলোচনাও আছে। আচ্ছা, বিবিসি বাংলার লাইভ পাতে আরও কিছু খবর রয়েছে, সেগুলো একটু দর্শকদের জানিয়ে আবার ফিরছি আলোচনায়। একটি খবরে বলা হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা, অর্থাৎ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা যেটি, সেখানে অস্থিরতা, এমডিকে বের করে দেওয়ার অভিযোগ। বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত বলেছেন যে ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই কর্মসূচি পালন করছিল বাসস সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদ। ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে অপেশাদার আচরণ এবং একনায়কতান্ত্রিকভাবে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ এনেছেন বিক্ষুব্ধরা। প্রতিষ্ঠানটির প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ মানিকুল আজাদ বিবিসি বাংলাকে বলেন, কর্মীদের সঙ্গে খারাপ আচরণের কারণে অনেকদিন ধরেই তার ওপর ক্ষোভ বিরাজ করছিল। কাজের বিভিন্ন প্রতিষ্ঠান সাধারণ দেখা যায় রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আসলে প্রধান পদগুলোতে পরিবর্তন বা এই পদগুলো নিয়ে এক ধরনের আলোচনা তৈরি হয়, কোথাও কোথাও বিক্ষোভ তৈরি, অন্তত 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ও দেখা গেছে। এই ঘটনাটি সম্পর্কে আসলে কি জানা যাচ্ছে? কি পরিবর্তন হয়, কিন্তু দেখা গেছে যে এক ধরনের দখলও হয়, মানে রাজনৈতিকভাবে দখলও হয়। এই বাসসের মানে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের যে অবস্থাটা, এটি কিন্তু মানে মাহবুব মোর্শেদ তাকে যে মানে সরে যেতে হচ্ছে, মানে তিনিও কিন্তু নিয়োগ পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তার নিয়োগ নিয়ে তাকে যখন নিয়োগ করা হয়, সেই নিয়োগটাও ছিল অনেকটা আকস্মিকভাবে, হঠাৎ করেই নিয়োগ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের শাসনের পতনের পরপরই দেখা গেল যে ওখানে যারা মানে এক ধরনের অভিযোগ তোলা হলো যে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বা আওয়ামী লীগ মোনা, তাদেরকে সরিয়ে দেয়া, এই ধরনের বিষয়গুলো এলো এবং তখন মাহবুব মোর্শেদ তাকে আকস্মিকভাবে দেয়া হলো। তখন থেকেই কিন্তু সেখানে এক ধরনের মানে সাংবাদিকদের মধ্যে পক্ষ বিপক্ষ, তার পক্ষ বিপক্ষ এই ধরনের দাঁড়িয়ে গিয়েছিল। এখন আবার দেখা গেল যে সেখানে তাকে এবার সরিয়ে দেওয়া হলো। তো এখানে অভিযোগ যেটা উঠেছে যে যারা বিএনপির সাথে খুব কাছাকাছি বা সম্পৃক্ত বা মানে বিএনপির রাজনীতির প্রতি এক ধরনের সহানুভূতি আছে, তাদের দিক থেকে এই ধরনের ঘটনা ঘটেছে। তো ফলে মানে সরকার পরিবর্তনের সাথে সাথে এই যে সব কিছুই পরিবর্তন হয়ে যায়, ক্ষমতার অন্যান্য জায়গাও ক্ষমতার বলয় ভেঙে দেওয়া হয়, নিজেদের বলয়ের ভিতরে আনা হয়, সেই বিষয়টা মানে এটার মাধ্যমে শুরু হলো, এরকম একটা বিশ্লেষকরা মনে করছেন। আচ্ছা, আরেকটি খবর রয়েছে কাজে, আপনি অবশ্য এই কয়েকটি বিষয় বলছিলেনও, যেমন মন্ত্রীরা আসলে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। প্রধানমন্ত্রী উপদেষ্টা জাহিদুর রহমান যেটি বলেছেন যে বিএনপির 180 দিনের জন্য একটি প্ল্যান রয়েছে, সেই খবরটি এখানে রয়েছে। যেটি আমরা অবশ্য কথা বলেছিলাম, মিস্টার রহমান যেটি বলেছেন যে শর্ট টার্মে 180 দিনের জন্য বিএনপি একটি প্ল্যান আছে, যেটা আগেই তৈরি করা ছিল, সেটা আরেকটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কি করতে যাচ্ছে। মানবতা বিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে, এটি আইনমন্ত্রী জানিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতা বিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে, তবে আইনের অপব্যবহার হলে সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি দেওয়ার খবর রয়েছে এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। শেখ বশিরউদ্দিনকে তার নিজের অভিপ্রায় অনুযায়ী এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সেখানে বলা হয়েছে, যিনি প্রজ্ঞাপনে বলা হয়েছে এটি।
কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, এবং বাংলাদেশের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে না, বরং রিভিউ বা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বুধবার নতুন সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে তিনি সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। কাদের যে কয়েকজন মন্ত্রী এবারে মন্ত্রিসভায় আলোচিত তাদের অন্যতম এহসানুল হক মিলন, বিশেষ করে বিএনপির আগের সরকারের সময় তার তৎপরতার কারণে আলোচিত। পাল্টাপাল্টি হয়তো কেউ কেউ তার ব্যাপারে সমালোচনাও করে থাকবেন, কিন্তু সামগ্রিকভাবে সামাজিক মাধ্যমে দেখা গেছে এহসানুল হক মিলনকে নিয়ে আলাদা করে অনেকে আলোচনা করছেন বা কথা বলছেন। এর কারণটা হচ্ছে যে উনি 2001 সালে বিএনপির সরকারের সময় উনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। সেই সময়টাতে তার আগে মানে পাবলিক পরীক্ষা যেগুলো হতো, মানে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত বা কলেজে যে ডিগ্রি পরীক্ষা হয় সেগুলোর ক্ষেত্রেও, তো সেই নকলের এক ধরনের মানে এক ধরনের উৎসবের মতো নকল হতো, এই ধরনের একটা অভিযোগ ছিল। সেই জায়গাটাতে তার একটা তৎপরতা ছিল, তিনি কেন্দ্রে কেন্দ্রে যেতেন, হঠাৎ ঢুকে যেতেন, নকল ধরে ফেলতেন, একটা মানে এক ধরনের অন্যরকম পরিস্থিতি তৈরি হতো কেন্দ্রগুলোতে। সেটি তখন বেশ আলোচনা সৃষ্টি করেছিল, যদিও মানে সেই বিএনপি সরকারের মধ্যে এটি নিয়ে আবার অনেক মানে বিএনপির জ্যেষ্ঠ মন্ত্রী যারা ছিলেন তারাও একটা বিব্রত বোধ করতেন যে পরীক্ষার হলে গিয়ে এই ধরনের শিক্ষার্থী যারা যখন লিখছেন তখন তাদেরকে এটা বিরক্ত করে বা এটা তাদের পরীক্ষার জন্য এক ধরনের সমস্যা তৈরি করে। এই সমালোচনাগুলো ছিল, কিন্তু তার ওই দৌড়ঝাঁপের ফলে নকল যে একটা জায়গায় আনা গিয়েছিল, নকলটা বন্ধ করা গিয়েছিল, এই ধরনের আলোচনাটাও কিন্তু ছিল। সে কারণেই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা সে সময় হয়েছে। এখন যখন মন্ত্রিসভা গঠন তার কয়েকদিন আগে থেকে কিন্তু তাকে ঘিরে সামাজিক মাধ্যমে এই আলোচনাগুলো আসছে নতুন করে আবার, যে এবার তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি আবার বলেছেন যে কারিকুলাম পরিবর্তন করা হবে না, রিভিউ বা পর্যালোচনা করা হবে। আসলে আওয়ামী লীগের পতনের পরে যে অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু কারিকুলাম এবং একদম প্রাথমিক পর্যায় থেকে একেবারে উপর পর্যন্ত কারিকুলাম পরিবর্তন করেছে, এবং সে যে পরিবর্তনটা হয়েছে সেটা কিন্তু যারা সক্রিয় রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলামী, তাদের সাথে এক ধরনের আলোচনা বা তাদের এক ধরনের মানে সেই ব্যাপারে তাদের হয়তো নিজস্ব জানাশোনা পরেই ইয়েটা পরিবর্তন করা হয়েছে। ফলে এখন আর পরিবর্তনের প্রয়োজন নাই, সে কারণে তিনি বলছেন যে পর্যালোচনা বা রিভিউ করা হবে, এই বক্তব্যটা তার দিক থেকে এসেছে। এদিকে জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দেখা যাচ্ছে। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গণমাধ্যমকে জানিয়েছেন যে আগামী সপ্তাহে এই রিট আবেদনের উপর শুনানি হতে পারে। একদিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া না নেওয়া নিয়ে রাজনীতিতে টানাপোড়েন চলছে, অন্যদিকে আদালতেও দেখা যাচ্ছে যে গণভোট এবং জুলাই সনদ ইস্যুতে বেশ কিছু তৎপরতা চলমান। এইটি একটি মানে আলোচনা বা বিতর্ক তো আছেই যে জুলাই সনদ আসলে মানে সংবিধানের সাথে কতটুকু যাচ্ছে, কিন্তু এটা তো আসলে সংবিধানে এখনো যুক্ত হয়নি, এটা যুক্ত করার প্রশ্ন আছে। সে কারণেই গণভোটের বিষয়টা এসছে। এখন গণভোটে যখন জয় যুক্ত হয়েছে তখন সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এটা মানে এটাতে বাধ্যবাধকতা দাঁড়ায়, কিন্তু আইনজীবীরা বলছেন এটা কোনো বাধ্যবাধকতা দাঁড়ায় না, এবং সে কারণেই সংবিধান সংস্কার পরিষদের বিষয়টা আলোচনায় এসছে। এবং এখন যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল, ফলে এইটা কি দাঁড়ায়, কোন দিকে জটিলতা তৈরি হয়, সেই আলোচনাটা এসছে। এমন প্রেক্ষাপটেই রিটটা এসছে যে এখন আদালত কি সিদ্ধান্ত দেয় সেটার দিকেই নজর রাখতে হবে। বিবিসি বাংলার লাইভ পাতে আরেকটি খবর রয়েছে, যেটি আমির খসরু মাহমুদ চৌধুরী, নতুন অর্থ পরিকল্পনা মন্ত্রী, তাকে উদ্ধৃত করে সেই খবরটি প্রকাশ করা হয়েছে। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24। আমির খসরু মাহমুদ চৌধুরী এটি বলেছেন, এবং মুক্তিযুদ্ধ আর 24 পরস্পর বিরোধী কিছু নয় বলে মন্তব্য করেছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই 24-এর আন্দোলন এবং মুক্তিযুদ্ধ এই বিষয়টিকে নানান ফোরামে বা নানান আলোচনায় দেখা গেছে যে আসলে এই দুটোর সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত, বা এইটি একটি আরেকটির সঙ্গে কীভাবে আসলে কমপ্লিমেন্ট করে একটি আরেকটিকে, অথবা মিথস্ক্রিয়া কি হয়, ইন্টারাকশন কি হয়, সেটি নিয়েও কিন্তু আলোচনা ছিল। এটি একটি আলোচনা ছিল এবং এটি একটি বিতর্ক হয়েছে যে মুক্তিযুদ্ধ এবং 24 দুটোকে প্যারালাল দাঁড় করানোর একটা চেষ্টা আছে কিনা, এই অভিযোগটাও আছে। বিশেষ করে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছেন তাদের দিক থেকে কিন্তু 24-এর বিষয়টাকেই সামনে আনা হয়েছে, এবং এই অভিযোগটা আছে যে অনেক কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধকে হেয় করা হয়েছে। মানে গণঅভ্যুত্থানের পরপরই দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যে আক্রমণের বিষয়গুলো হয়েছে
মানে ধরুন আওয়ামী লীগ বা শেখ মুজিবুর রহমান তাদের মানে বিষয়গুলোতে আক্রমণ হয়েছে, কিন্তু পাশাপাশি মুক্তিযুদ্ধের যেগুলো স্মৃতি হিসেবে আছে বা স্মৃতিস্তম্ভ বা স্কাল্পচার যেগুলো আছে সেগুলোর উপরেও আক্রমণের বিষয়টা এসছে। ফলে এক ধরনের কিন্তু আলোচনা ছিল যে মুক্তিযুদ্ধকে হেয় করে 24কে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা। ইভেন রাজনীতিতেও এই আলোচনাটা ছিল। বিএনপি নেতারাও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ পর্যায়ের নেতাদেরকেও এটা বারবার বলতে হয়েছে যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে অন্য কিছু নয়। মুক্তিযুদ্ধ, তারপর 24-এর আন্দোলন। 24-এর আন্দোলন একটা গণতান্ত্রিক আন্দোলন, কিন্তু মুক্তিযুদ্ধ ভিন্ন বিষয়। এই বিষয়গুলো আলোচনায় আছে। সেই প্রেক্ষাপটেই উনি আজকে সরকারের প্রথম দিনে প্রথম ইয়েতে তিনি এই বক্তব্যটা দিয়েছেন, বিএনপির অবস্থান থেকে অবশ্য। তিনি তো বলেছেন যে মুক্তিযুদ্ধ, আপনি যেমন করে বলছিলেন তাদের ব্যাখ্যাগুলো বা বক্তব্যগুলো, তিনি যেটি বলেছেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে এই দেশের জন্মের যুদ্ধ এবং 24 হচ্ছে স্বৈরাচার নিপাত করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। দুটিরই মূল্যবোধ আছে, দুটোকেই শ্রদ্ধা করতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী যেটি বলেছেন। লাইপাতে আরেকটি খবর রয়েছে, নোয়াখালীতে তালা ভেঙে আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানালেন নেতাকর্মীরা। আওয়ামী লীগের কার্যক্রম যদি এখনও নিষিদ্ধ, কিন্তু এই ধরনের একটি দুটি তৎপরতার খবর আসছে, সে ব্যাপারে আসলে কোনো আলোচনা রাজনীতিতে আছে কি? এটি আসলে শুধু নোয়াখালীতে নয়, আরও কয়েকটি জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে যে আওয়ামী লীগের কার্যালয়ে এটা প্রথম দিনেই কে বা কারো একটি ব্যানার টাঙিয়ে যাচ্ছে, টাঙিয়ে তারা স্লোগান দিচ্ছে, তারপর তারা সেটার ভিডিও আবার সামাজিক মাধ্যমে পোস্ট করছে। এই ধরনের ঘটনাগুলো ঘটছে। দু একটি জায়গায় তাদের দু একজনকে পুলিশও ধরেছে। এই ধরনের ঘটনা আছে। তো এটি রাজনীতিতে আলোচনা আছে, কিন্তু এটি যে মানে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে করছে কিনা সেটি এখনো পরিষ্কার নয় আসলে, যে তাদের সিদ্ধান্ত অনুযায়ী এটি করা দলীয় বা সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সেটা এখনো স্পষ্ট নয়। কারণ সাংগঠনিক সিদ্ধান্ত হলে একটা সামগ্রিকভাবে করার বিষয় থাকে, কিন্তু এক এক দিন এক এক জায়গায় হচ্ছে বিষয়টা। আচ্ছা কাদির, অনেক ধন্যবাদ আপনাকে। বিবিসি বাংলার সাংবাদিক কাদির কল্লোল বলছিলেন দিনের গুরুত্বপূর্ণ খবর এবং খবরের নানান প্রেক্ষাপট তিনি তার আলোচনায় তুলে আনছিলেন। বিবিসি বাংলার ওয়েবসাইটে আরও যেসব খবর রয়েছে তার মধ্যে একটি নিয়ে আমরা কথা বলেছি যে মন্ত্রীদের শপথ বর্জন করে কি পুরনো পথেই হাঁটল বিরোধী দল। আপনারা জানেন যে মন্ত্রিসভার যে শপথ, সেখানে এবারের সংসদের যে বিরোধী দল, বিরোধী জোটের যারা সদস্য তারা অংশগ্রহণ করেনি। ফলে এটি নিয়ে আলোচনা রয়েছে। অন্যান্য সময়ে অন্যান্য সংসদে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি দেখা গেছে তার পুনরাবৃত্তি হলো কিনা এমন প্রশ্ন আসছে, যদিও এর সঙ্গে রাজনৈতিক প্রতিক্রিয়া বা প্রতিবাদের বিষয়টি সংশ্লিষ্ট। কারণ সংবিধান সংস্কার পরিষদে যেহেতু বিএনপি শপথ নেয়নি, এটি সংবিধানের অন্তর্ভুক্ত নয় বলে, এবং তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি বলে তারা নিচ্ছেন না, এমন একটি বাস্তবতায় যখন বিএনপি তাদের বক্তব্য উপস্থাপন করে এবং তাদের অবস্থান জানায়, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এনসিপি, জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে জানানো হয় যে তারা নিজের অবশ্য দুটি শপথই নিয়েছেন, সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে, এবং তারপর জানানো হয় যে তারা মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করছেন না বা থাকছেন না। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন সেই সংক্রান্ত খবর রয়েছে বিবিসি বাংলার ওয়েবসাইটে। এছাড়া ইমরান খানের, পাকিস্তানের একটি খবর, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ গাভাস্কার, কপিল দেব, ক্লাইভ লয়েডদের। অর্থাৎ ইমরান খানের সমসাময়িক বিশ্ব ক্রিকেটের যারা তারকা ক্রিকেটার বা লেজেন্ড, তারা ইমরান খানের স্বাস্থ্যের বিষয় নিয়ে একটা উদ্বেগ জানিয়েছেন। উদ্বেগ জানিয়ে শাহবাজ শরীফকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাকে চিঠি পাঠিয়েছেন এবং ইমরান খানের সুচিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন। ইমরান খান কারাবন্দী রয়েছেন বেশ অনেক দিন ধরে। তোষাখানা মামলা সহ আরও বেশ কয়েকটি মামলায় তার বিচার হয়েছে এর মধ্যে। এছাড়া একটি খবর হচ্ছে কাবা কিসোয়া বিতর্ক, ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন অ্যাপস্টিনকে পাঠানো নিয়ে নথিতে যা আছে। এই খবরটি বিবিসি বাংলার ওয়েবসাইটে রয়েছে। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার নির্মাণ সহ ভারত আর ফ্রান্সের মধ্যে যেসব চুক্তি হলো সেই সংক্রান্ত একটি খবর রয়েছে বিবিসি বাংলার ওয়েবসাইটে, এবং সেই খবরটিতে মূলত ভারত এবং ফ্রান্সের মধ্যে সামরিক খাতে সহযোগিতা বা বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের সমঝোতা হয়েছে বা চুক্তি হয়েছে সেই খবর তুলে আনা হয়েছে। এবং আরও বেশ কয়েকটি খবর যেগুলো এসেছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন কবে আর কীভাবে হবে সেই প্রসঙ্গে আলোচনা রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এটির একটি সম্পর্ক রয়েছে, ফলে এটি নানানভাবে আলোচনায় আসছে, সামাজিক পরিসরে আসছে, রাজনীতিতেও আসছে। এই খবরগুলো বিবিসি বাংলার ওয়েবসাইটে রয়েছে। বিবিসি বাংলার লাইভ পাতায় দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো আপডেট থাকবে। রাত 9:45 প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা, সেখানে ভাষণে তার বক্তব্য কী আসে সেই সংক্রান্ত খবরও থাকবে বিবিসি বাংলার লাইভ পাতায়। নিশ্চয়ই আপনারা চোখ রাখবেন।
bbcbangla.com এই ওয়েবসাইট, এই ঠিকানা, অথবা bbc.com/bengali এই ঠিকানায়। এছাড়া বিবিসি বাংলার সোশ্যাল হ্যান্ডেলগুলো অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স বা টুইটার, এই হ্যান্ডেলগুলোতে আপনারা ভিডিও প্রতিবেদন পাবেন, তাৎক্ষণিক খবরগুলো পাবেন, এবং সেখানে ওয়েবসাইটে যেসব খবর রয়েছে সেগুলোরও লিঙ্ক আসলে দেওয়া হয় ফটো কার্ডের সঙ্গে। ফলে নিশ্চয়ই আপনাদের চোখ থাকবে এবং আপনারা যুক্ত থাকবেন সর্বশেষ খবর এবং বিশ্লেষণ পেতে। বাংলাদেশে প্রথমবারের মতো সংসদ হতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট। বর্তমানে 300 আসনের পাশাপাশি 100 আসনের একটি উচ্চকক্ষ গঠিত হতে পারে। কিন্তু বড় প্রশ্ন হলো, উচ্চকক্ষ গঠিত হচ্ছে কিভাবে, আর কোন পদ্ধতিতে গঠন করা হলে কে কত আসন পাবে? আজকে আমরা এই পুরো বিষয়টাই হিসেব করে দেখব। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হয় গণভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গণভোটে বৈধ ভোটের মোট 68.59% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে এবং না এর পক্ষে ভোট দিয়েছে 21.41% মানুষ। গণভোটের ব্যালটে 4টি প্রশ্ন ছিল, কিন্তু ভোটারদের দিতে হয়েছে একটি মাত্র হ্যাঁ বা না। আলাদাভাবে কোনোটায় হ্যাঁ বা না দেওয়ার সুযোগ ছিল না। এই 4টি প্রশ্নের খ প্রস্তাবে সরাসরি বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন। এবার আসা যাক এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলে। এই নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মিলিত ভোট 89.57%, বাকিরা 10.43% ভোট পেয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে 5.79% ভোট। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী উচ্চকক্ষে রাজনৈতিক দলকে অন্তত 1% ভোট পেতে হবে। স্বতন্ত্র ও বাকিদের ভোট বাদ যাবে হিসাব থেকে। তাই হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে, স্বতন্ত্র প্রার্থীরা যদি কোনো রাজনৈতিক জোট গঠন না করে তাহলে উচ্চকক্ষে বিএনপি 56, জামায়াত 36, এনসিপি 3, ইসলামী আন্দোলন 3 ও বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন পাবে। জুলাই সনদে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের কথা বলা থাকলেও তাতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপির। দলটির ইশতেহারে আসন ভিত্তিক উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে। 3টির কম আসন পাওয়ায় বাংলাদেশ খেলাফত ও ইসলামী আন্দোলন উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে না। উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে না একটি করে আসন পাওয়া গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিজেপি ও খেলাফতের অপর অংশ। আসন বিবেচনায় উচ্চকক্ষ গঠিত হলে বিএনপি অন্তত 70টি, জামাত অন্তত 23টি এবং এনসিপি অন্তত 2টি আসন পাবে। অন্তত বলা হচ্ছে কারণ এখানেও আছে অনেক যদি কিন্তুর হিসাব। স্বতন্ত্ররা জোট করলে এক হিসাব, আর না করলে সেই অংশটি রাজনৈতিক দলগুলোর কাছেই চলে যাবে। এছাড়া 3টি আসনের কম পাওয়া দলগুলো এক্ষেত্রে উচ্চকক্ষে কোনো আসন পাওয়ার কথা না, ফলে সেই আসনগুলো চলে যাবে বড় দলগুলোর ভাগে। হিসেবে যদি কিন্তু থাকলেও এতটুকু স্পষ্ট যে আসন ভিত্তিক হিসেবে বিএনপির লাভ বেশি। এক্ষেত্রে কার্যত উচ্চকক্ষেও 2/3 কাছাকাছি শক্তি পাবে তারা। তাহলে কোন পদ্ধতিটি কার্যকর হবে? গণভোটের ব্যালটে সরাসরি বলা হয়েছে ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে। অন্যদিকে বিএনপির ইশতেহারে বলা হয়েছে আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিবিসি বাংলাকে বলেন, বিএনপি যে ইশতেহার দিয়েছে সেটি কোনো ভোটের মাধ্যমে সরাসরি জনগণের সামনে হাজির করা হয়নি, কিন্তু সংসদের উচ্চকক্ষ আনুপাতিক ভোটের হারে গঠনের বিষয়টিতে সরাসরি মানুষ ভোট দিয়েছে। তার কথার মানে দাঁড়ায়, যেহেতু আনুপাতিক পদ্ধতিতে সরাসরি গণভোটে অনুমোদন এসেছে সেটি প্রাধান্য পাবে। অন্যদিকে আইনজীবী জাহিদ ইকবাল বিবিসি বাংলাকে বলেন, সংস্কার বাস্তবায়ন আদেশেই বলা হয়েছে যে রাজনৈতিক দল বিজয় লাভ করবে তার ইশতেহার অনুযায়ী সুবিধামতো সিদ্ধান্ত নিতে পারবে, যে কারণে বিএনপির যেগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো তারা বাস্তবায়নে বাধ্য নয়, সেগুলো তারা ইশতেহারও উল্লেখ করেছে। মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিজয়ী দল চাইলে সংবিধান সংশোধনের মাধ্যমে কাঠামো বদলাতে পারবে। আর এখানেই রাজনৈতিক আলোচনা ডিম আগে না মুরগি আগে পর্যায়ে চলে যাচ্ছে। তো কেন উচ্চকক্ষ এত গুরুত্বপূর্ণ? কারণ উচ্চকক্ষ গঠন হলে সংবিধান সংশোধনের জন্য শুধু নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদনও প্রয়োজন হবে। অর্থাৎ উচ্চকক্ষ হয়ে উঠবে এক ধরনের সাংবিধানিক চেকপয়েন্ট, এবং কোন পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হচ্ছে সেটি নির্ধারণ করবে ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য। ছোট করে বলতে গেলে উচ্চকক্ষে আসন ভিত্তিক পদ্ধতিতে বিএনপি জোট পাবে অন্তত 70টি আসন, ভোটের আনুপাতিক পদ্ধতিতে পাবে 56টি, যেটি পরিস্থিতি অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে। পার্থক্য অন্তত 14 আসনের। এই সংখ্যাটি ভবিষ্যতের রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।